নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেইলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, আজকে তোমাদের জন্য আরও একটা জব নোটিফিকেশন নিয়ে আসলাম। ইন্ডিয়ান এয়ারফোর্সে বা ভারতীয় বায়ুসেনাতে অগ্নিবীর রিক্রুটমেন্ট হচ্ছে, ঠিক আছে? ছেলে মেয়ে উভয়ের জন্যই এখানে ভ্যাকেন্সি আছে। নোটিফিকেশনটা 2টা পেজের মধ্যে, খুবই ক্ষুদ্র, তো আমি জুম করে এক পাশ করে দেখে দেবো। যে সমস্ত ডিটেলগুলো তোমাদের এসেনশিয়াল দরকার সেইগুলি আমি তোমাদের এখানে প্রোভাইড করবো, ঠিক আছে? তো দেখে নেবে ভিডিওটা, যাদের পুরো ডিটেলস দরকার, আর যারা নিজেরা দেখতে পারবে নোটিফিকেশন ওপেন করে তারা দেখে নেবে। ভিডিও শুরুতেই ডেটস দেওয়া আছে, এক্সাম ডেট এবং অ্যাপ্লাইড ডেট। অ্যাপ্লাইড ডেট 6 জুলাই থেকে 26 জুলাইয়ের মধ্যে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। আজকে থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে। তারপর এখানে হচ্ছে তোমাদের পরীক্ষা ডেট। অনলাইন যে পরীক্ষা হবে, একটা ফেজ 1-এ প্রথমে একটা পরীক্ষা হবে, রিটেন এক্সাম, যেটা 22 এবং 23 সেপ্টেম্বরে হবে। পরীক্ষার 48 থেকে 72 ঘন্টা আগে তোমাদেরকে যে ইমেল তোমরা অ্যাপ্লাইয়ের সময় প্রোভাইড করবে, সেই ইমেলে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। অ্যাডমিট কার্ড ওখান থেকে ডাউনলোড করে দেখে নিতে হবে কোথায় তোমাদের এক্সাম সেন্টার পড়েছে, কীভাবে হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? তো এই হচ্ছে অগ্নিবীর বায়ু ইনটেক 02/2027, এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অনলাইন রেজিস্ট্রেশন 6 জুলাই সকাল 11টা থেকে আজকে থেকে শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো 26 জুলাই রাত্র 11টা পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে ডেটস প্রথমে হচ্ছে ডেট দেওয়া হয়েছে, সরি ফ্রেন্ডস, এজ লিমিট দেওয়া হয়েছে 1 জুলাই 2005 থেকে 1 জানুয়ারি 2010-এর মধ্যে তোমার জন্ম হতে হবে। এবার তুমি এলিজিবল কিনা দেখে নাও। ম্যারিচুয়াল স্ট্যাটাস অবশ্যই আনমেরিড হতে হবে। অনলি আনমেরিড পুরুষ, মহিলা বা ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে পারবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে দুটো বিষয় আছে, একটা হচ্ছে 7.1 আর একটা হচ্ছে 7.2। তো 7.1-এ যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে সায়েন্স সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করেছে, ঠিক আছে? প্রথমত যোগ্যতা হচ্ছে 12 পাস লাগবে। 12 পাসে যারা সায়েন্স সাবজেক্ট নিয়েছে, ফিজিক্স, ম্যাথমেটিক্স এবং ইংলিশ যাদের সাবজেক্ট ছিল, তাদের জন্য এই যোগ্যতাটা। তারা কত পার্সেন্টের সঙ্গে? 50%-এর সঙ্গে অ্যাভারেজ পাস করতে হবে। আর ইংলিশ যে সাবজেক্টটা থাকে এই তোমার সাবজেক্টের মধ্যে, ইংলিশে 50% অবশ্যই থাকতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কোয়ালিফিকেশান। যদি এই কোয়ালিফিকেশান নাও থাকে, যদি কেউ দিয়ে বলা হয়েছে, যদি কেউ ডিপ্লোমা করে থাকো ইঞ্জিনিয়ারিং স্ট্রিমগুলি কী কী? মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি, ঠিক আছে? এই স্ট্রিমগুলোর মধ্যে যে কোনো একটাতে যদি তোমরা ডিপ্লোমা করে থাকো তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু ডিপ্লোমাতেও কিন্তু তোমাদের যে মার্কসটা 50%-ই থাকতে হবে, আর ইংলিশে 50% থাকতে হবে। এবার দেখা গেছে তোমার ডিপ্লোমাতে ইংলিশ ছিল না, তাহলে তুমি ক্লাস 10 অথবা ক্লাস 12-এ ইংলিশে তোমাকে 50% থাকতে হবে বলা হয়েছে এখানে। আশা করি বুঝতে পেরেছো। এই যোগ্যতাও যদি তোমাদেরকে না থাকে তাহলে তোমাদের জন্য 3 নম্বর যোগ্যতা দেওয়া হয়েছে। 3 নম্বর যোগ্যতায় কী বলা হয়েছে? দিয়ে বলা হয়েছে নন ভোকেশনাল সাবজেক্ট। তুমি যদি 2 বছরের ভোকেশনাল কোর্স করে থাকো উইথ নন ভোকেশনাল সাবজেক্ট কী কী? ফিজিক্স এবং ম্যাথমেটিক্স ছিল তোমার ভোকেশনাল কোর্সে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু সেম 50% মার্ক অবশ্যই লাগবে। আর ইংলিশে 50% মার্ক থাকতে হবে। যদি ভোকেশনাল কোর্সে ইংলিশ না থাকে তাহলে 10 অথবা ক্লাস 12-এ তোমাকে ইংলিশে কিন্তু 50% মার্কস তোমাকে থাকলেই হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এটা ছিল সায়েন্স সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করেছে, সায়েন্স রিলেটেড ইস্যু। এবার হচ্ছে নন ভোকেশনাল সাবজেক্ট 7.2-তে বলেছে, দেখা যাচ্ছে আদার দেন সায়েন্স সাবজেক্ট, মানে সায়েন্স সাবজেক্টের বাইরে যারা পড়াশোনা করেছে তাদের জন্য ইন্টারমিডিয়েট 12 পাস হতে হবে, বা 12 পাসের বরাবর কোনো ডিগ্রি, অ্যাভারেজ 50% মার্কের সঙ্গে, আর ইংলিশে 50% মার্ক। বুঝতে পেরেছো? অথবা দিয়ে বলা হয়েছে যদি কেউ ভোকেশনাল কোর্স করে থাকো, সেখানে 50% মার্ক পেয়েছো, আর ইংলিশ যে সাবজেক্টটা হয় 10-12-এ, নয় ভোকেশনাল কোর্স যেখানেই থাকুক না কেন, ইংলিশে 50% মার্ক। এটা হচ্ছে যোগ্যতা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ছোটো ছোটো ডিটেলগুলি দেখে নেবে। এখানে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট, পিআরটিসি তোমাদের অবশ্যই দিতে হবে। এখানে বলা হয়েছে দিয়ে দেবে, ঠিক আছে? কারণ পিআরটিসি অবশ্যই লাগবে। যারা নর্থ ইস্টের তাদেরকে কিন্তু হাইটে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে মেয়েদের ক্ষেত্রে। তো তারপর নিচে চলে যাবো, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। এই দেখো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, হাইট খুবই কম হাইট লাগছে। ছেলেদের ক্ষেত্রেও 152 সেন্টিমিটার ফর মেল ক্যান্ডিডেট, পুরুষ ক্যান্ডিডেট, ফর মহিলা ক্যান্ডিডেট, ফর ফিমেল, ঠিক আছে? মহিলা ক্যান্ডিডেটদের জন্য 152 সেন্টিমিটার হলেই অ্যাপ্লাই করতে পারবে। এরপর এখানে বলা হয়েছে স্পেশালি দ্য ক্যান্ডিডেট বিলং টু দ্য নর্থ ইস্ট অর হিলি রিজিয়ন অফ উত্তরাখণ্ডের যে পাহাড়ি এলাকা আছে, উত্তরাখণ্ডের পাহাড়ি এবং নর্থ ইস্টের, যেমন লোয়ার মিনিমাম হাইট 147। আমাদের ত্রিপুরার মেয়েরা 147 সেন্টিমিটার হলেও অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? ওয়েট যেটা বলা হয়েছে প্রপোর্শনালি
হাইটের হিসাবে মেডিকেল স্ট্যান্ডার্ডের যে ওজন থাকা দরকার সেটা তোমাদের কিন্তু থাকতে হবে। চেস্ট, বুকের মাপ ছেলেদের ক্ষেত্রে বলা হয়েছে ফর মেল ক্যান্ডিডেট 77 থেকে 82, মানে 77 নর্মাল, আর তোমাকে ফুলাতে হবে 5 সেন্টিমিটার। মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে 5 সেন্টিমিটার ফুলাতে হবে, কিন্তু কত হতে হবে সেটা বলেনি, বলেছে শুড বি ওয়েল প্রপোর্শন, মানে দেখতে শুনতে ভালো হতে হবে, মোটামুটি তোমার শরীরের হাইটের হিসেবে গঠন ভালো থাকতে হবে, ঠিক আছে। তো ছেলেদের ক্ষেত্রে বলছি, তোমরা যারা চেস্ট কম আছে, যাদের বুকের সামনের অংশ কম ফুলে, ঠিক আছে, এক্সারসাইজ করলেও কম ফুলে, তোমরা বেশি করে পুল আপস মারো, ঠিক আছে। বেশি করে যদি পুল আপস মারো তাহলে বগলের নিচের যে অংশটা আছে, সাইডের যে অংশটা, পাশটা, সেটা কিন্তু স্প্রেড হয় প্রচুর পরিমাণে। যত বেশি পুল আপস মারবে তত বেশি স্প্রেড হবে একদম। এখানে কিন্তু অনেকটাই চলেছে, 2-4 ইঞ্চি কিন্তু এখান থেকে বের হয়ে আসে, তো ইজিলি চেষ্টা হয়ে যায়, ঠিক আছে। মেডিকেল স্ট্যান্ডার্ডে আরও এখানে কিন্তু হিয়ারিং, কানে ভালো শুনতে হবে, ডেন্টাল দাঁতের সমস্যা থাকতে পারবে না, জেনারেল হেলথ মোটামুটি ভালো থাকতে হবে, গাইনোকোলজিক্যাল এক্সামিনেশন তোমাদের গাইনোলজিস্ট দিয়ে এক্সামিনেশন করা হবে যারা ফিমেল ক্যান্ডিডেট যারা আছে তোমাদেরকে, ঠিক আছে, যেন কোনো প্রেগনেন্সি রিলেটেড কোনো ইস্যু না থাকে, ঠিক আছে। কী কী প্রবলেম আছে এখানে এগুলি বলা আছে, এগুলি কিন্তু টেস্ট করবে, ঠিক আছে, যেগুলি তোমরা দেখে নেবে এগুলি কী কী টেস্ট বলা হয়েছে। তারপর জেন্ডার প্রেগনেন্সি টেস্ট অবশ্যই করা হবে মেয়েদের, তোমরা প্রেগনেন্ট হলে অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে, ফোর্সের চাকরি এগুলি হবে না। তো এখানে চোখের যে পাওয়ার যেটা হতে হবে এখানে দেওয়া হয়েছে, দেখে নেবে তোমরা মিলিয়ে, ঠিক আছে। চোখের ডাক্তার দিয়ে চেক করিয়ে নেবে ঠিক আছে কিনা, সব ঠিকঠাক আছে কিনা, না হলে কিন্তু পরবর্তীতে এমনিতেও গিয়ে আটকে যাবে। তারপর যেটা টার্ম অ্যান্ড কন্ডিশন যে শর্তগুলি, শর্ততে বলা হয়েছে তোমাকে 4 বছরের জন্য এখানে রিক্রুটমেন্ট করছে, কারণ অগ্নিবীরের চাকরি আমরা 4 বছর জানি। তারপর যদি অগ্নিবীর বাড়িতে যদি দরকার পড়ে তাহলে রাখবে অন্যান্য পোস্টে কোনো ক্রাইটেরিয়ার মাধ্যমে, না হলে এয়ারফোর্স বাধ্য নয় তোমাকে রাখতে, এখানে বলা হয়েছে, ঠিক আছে। তো দেখে নেবে এখানে আর কী কী তোমাদেরকে দেওয়া হবে, এমপ্লয়েবিলিটি ট্রেনিং, লিভ কীভাবে ছুটি দেওয়া হবে, 30 দিনের ছুটি থাকছে তোমাদের জন্য এখানে, বছরে 30 দিনের ছুটি থাকবে, ঠিক আছে। সিক লিভ থাকবে, যদি তোমরা অসুস্থ হও এটার ছুটি তোমাদেরকে দেবে। আরও কী কী মেডিকেল ফেসিলিটি তোমরা পাচ্ছ এখানে এগুলো দেখবে, অ্যালাউন্স ফর দ্য এলআই বেনিফিট, এগুলো কী কী এক্সট্রা বেনিফিট থাকছে, ঠিক আছে। টার্মিনাল বেনিফিটস, সেবানিধি প্যাকেজ দেওয়া হবে। এখানে হচ্ছে তোমাদের যে টাকাটা দেওয়া হবে, বেতনটা, চাকরি করে সবাই পরিশ্রম করে টাকার জন্য দেশের সেবা করবে নিজের জীবন বাজি রেখে, তো কত টাকা বেতন দেওয়া হবে এখানে স্ট্রাকচারটা, পে স্ট্রাকচারটা, প্রথম বছর 30,000 টাকা বেতন, এর থেকে 21,000 টাকা তোমাকে হাতে দেওয়া হবে প্রত্যেক মাসে, 9,000 টাকা করে কেটে রেখে দেওয়া হবে, আর সরকারের পক্ষ থেকে 9,000 টাকা জমা দেওয়া হবে, মানে 18,000 টাকা প্রত্যেক মাসে জমা হবে। তো 4 বছর, বাকি বছরগুলি তোমরা দেখে নেবে। তো 4 বছর তোমার থেকে কেটে রাখবে 5,02,000, সরকার জমা দেবে 5,02,000। তখন তুমি চাকরি থেকে 4 বছর পর বাড়িতে চলে আসবে, তখন তোমাকে এই 10,04,000 টাকা তোমাকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এটা হচ্ছে ফিগার, বুঝতে পেরেছো আশা করি। আর যদি কোনো লাইফ রিস্ক হয়, ইন্স্যুরেন্স যেটা কভার করবে 48 লক্ষ টাকা তোমাকে দেওয়া হবে যদি লাইফ রিস্ক হয়, ঠিক আছে। এ হচ্ছে ফেসিলিটিগুলি, বাকিগুলি দেখে নেবে মোটামুটি। এবার চলে যাই ফেজ 1-এ যে পরীক্ষাটা হবে, ঠিক আছে, যে সিলেকশন প্রসেসটা। এই যে এখানে দেখো সিলেকশন প্রসেস, কীভাবে তোমার পরীক্ষাটা হবে। প্রথম কি হবে, ফেজ 1, ঠিক আছে। ফেজ 1-এ হবে অনলাইন টেস্ট, তোমাদের যে পরীক্ষাটা হবে সেটা অনলাইন হবে টোটালি। তো এখানে দেখো ফেজ 1-এ কী বলা হয়েছে, তোমার যে ইমেল আইডি আছে, আমি শুরুতেই বলেছিলাম তোমার ইমেল আইডিতে পাঠানো হবে 48 থেকে 72 ঘন্টা আগে অ্যাডমিট কার্ড বা লিঙ্ক পাঠানো হবে। কালার অ্যাডমিট কার্ড তোমাকে ডাউনলোড করে সঙ্গে করে নিয়ে যেতে হবে, ঠিক আছে। এখানে এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে তোমরা ভিজিট করবে। যখন পরীক্ষা দিতে যাবে অরিজিনাল আধার কার্ড নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে এখানে, অরিজিনাল আধার কার্ড এবং ব্লু অথবা ব্ল্যাক বলপেন তোমাকে নিয়ে যাওয়ার কথা এখানে বলা হয়েছে, ঠিক আছে। আর পরীক্ষাটা যেটা তোমাদের হবে সেটা এখানে কোন ভাষায় হবে দেওয়া হয়েছে, পরীক্ষাটা হবে হিন্দি এবং ইংলিশে, এই যে হিন্দি এবং ইংলিশে, আর ইংলিশের যে পার্টটা সেটা ইংলিশে হবে। এবার পরীক্ষাটা এখানে বোঝার ব্যাপার আছে, সায়েন্স সাবজেক্ট যারা, এখানে 2টো পার্টে পরীক্ষা হবে, ঠিক আছে, 2টা পার্টে পরীক্ষা হবে। যারা সায়েন্স সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো তোমাদের জন্য 60 মিনিটের একটা পরীক্ষা হবে, ফিজিক্স, ম্যাথমেটিক্স এবং ইংলিশের উপর একটা পরীক্ষা হবে। ক্লাস 12-এর যে সিবিএসই সিলেবাস আছে, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে ক্লাস 12-এর সিলেবাস আছে, 12 সিলেবাস অনুসারে ফিজিক্স, ম্যাথমেটিক্স এবং ইংলিশের একটা পরীক্ষা হবে যারা সায়েন্স সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো, উপরে যে যোগ্যতা দেখেছিলে। তারপর হচ্ছে যারা আদার দেন সায়েন্স সাবজেক্ট, যারা সায়েন্স সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেনি তাদের জন্য কী বলে, তাদের জন্য 45 মিনিটের একটা পরীক্ষা হবে। ইংলিশ থাকবে এটার মধ্যে, সিবিএসই প্যাটার্নের 10+2, ক্লাস 12-এর সিবিএসই প্যাটার্নের যে সিলেবাস আছে ইংলিশ, এটা হবে। রিজনিং এবং অ্যাওয়ারনেস, জিকে, এটা হচ্ছে আলাদা আলাদা করে একটা পার্ট,
ঠিক আছে, কারণ পরীক্ষা কিন্তু উপরে 2 দিন বলা হয়েছিল, 22 এবং 23 সেপ্টেম্বর। তো 22 তারিখ এই প্রথম দুটো আলাদা আলাদা হতে পারে, যারা জেনারেল স্ট্রিমের জেনারেল স্ট্রিম, সায়েন্স স্ট্রিমের সায়েন্স স্ট্রিম, ঠিক আছে। তারপর দেখো আরেকটা পরীক্ষা হবে, আরেকটা পরীক্ষা কম্বাইন। এবার যারা সায়েন্স তোমাদেরকেও এই পরীক্ষাটা দিতে হবে, ঠিক আছে। তো যারা সায়েন্স এবং যারা নন সায়েন্স তাদেরকেও এই পরীক্ষাটা দিতে হবে। সায়েন্স সাবজেক্ট অ্যান্ড আদার দেন সায়েন্স সাবজেক্ট দুজনের জন্য এই পরীক্ষাটা কী থাকছে, সাবজেক্টে 85 মিনিটের একটা পরীক্ষা হবে, যার মধ্যে থাকবে ফিজিক্স, ম্যাথমেটিক্স, ইংলিশ অ্যাজ পার 10+2 সিবিএসই সিলেবাস, ক্লাস 12 সিবিএসই সিলেবাসে, এবং রিজনিং, জিকে কম্বাইন, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 1 নম্বর করে প্রত্যেকটা পরীক্ষায় থাকবে, কোনো কোশ্চেন আনসার না দিলে তোমাদেরকে মার্কস দেবে না। 0.25 নেগেটিভ মার্ক, 4টা ভুল উত্তর হলে 1 মার্ক কাটা যাবে। তো বুঝে সুঝে আনসার করবে, আজকালকে কম্পিটিশন বেশি, ঠিক আছে। অল ইন্ডিয়া বেসিস পরীক্ষা হবে, তো কোনো যেন মার্ক কাটা না যায় সেই দিকেই নজর রাখতে হবে, ঠিক আছে। তো এখান থেকে তোমাদেরকে শর্ট লিস্টেড করা হবে। এখানে দেখো ফেজ 2-র জন্য, ফেজ 2 কী হবে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে। ফেজ 2, ফেজ 2, ঠিক আছে, দ্বিতীয় ধাপ। তো দ্বিতীয় ধাপ অনলাইন টেস্ট, ফেজ 1 থেকে টেস্ট থেকে তোমাদেরকে বাছাই করা হবে। ফেজ 1 টেস্ট অ্যান্ড স্টেট ওয়াইজ শর্ট লিস্ট, প্রত্যেকটা স্টেটের জন্য আলাদা আলাদা শর্ট লিস্টিং করা হবে, আলাদা আলাদা মার্কস, আলাদা আলাদা ক্রাইটেরিয়া, আলাদা আলাদা কাস্ট অনুযায়ী তোমাদেরকে করা হবে, শর্ট লিস্টিং করা হবে। যারা শর্ট লিস্টিং করা হবে তোমাদেরকে ডেট পাবলিশ করে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে, ঠিক আছে। তারপর নতুন অ্যাডমিট কার্ড আবার ইস্যু করতে হবে, যেটা আবার তোমাকে ইমেলে লিঙ্ক পাঠানো হবে নতুন করে সেকেন্ড ফেজের জন্য। মানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের আগে তোমাদেরকে করতে হবে। কী কী নিয়ে যেতে হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডে এখানে দেওয়া আছে, এগুলি দেখে নেবে। এডমিট কার্ড, কালার প্রিন্ট আউট, 8 কপি ফটোগ্রাফি, কালার, অ্যাপ্লিকেশন ডাউনলোড। প্রথম যে তুমি এই যে অ্যাপ্লিকেশনটা করবে, অ্যাপ্লিকেশনটার কপি তোমাকে কিন্তু প্রিন্ট আউট করে নিতে হবে, কালার প্রিন্ট আউট, অ্যাপ্লিকেশন যে তুমি জমা করবে, ঠিক আছে। এই ডিটেলসগুলো তোমরা একটু দেখে নেবে। যদি কারোর কোনো অসুবিধা হয় বুঝতে, পরবর্তীতে আমাকে বলবে, আমি সময় করে তোমাদের দেখে দেবো। ভিডিওটা না হলে অনেক বড় হবে, 12 মিনিট হয়ে গেছে, ঠিক আছে। তো সেকেন্ড পেজে কী কী থাকছে ফিজিক্যাল টেস্টটা এখান থেকে, এই সাইড থেকে দেখে নেবো। এখানে দেখো, এখানে দেওয়া আছে, কোথায় দেওয়া আছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, এই যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এখান থেকে, ঠিক আছে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে কী কী থাকছে তোমাদের এখানে, পিইটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, 1 কিলোমিটার দৌড়তে হবে, 1 মাইল 1.6 কিলোমিটার। পুরুষদেরকে 7 মিনিটে দৌড়তে হবে, মহিলাদেরকে 8 মিনিটে দৌড়তে হবে, ঠিক আছে। এরপর তোমাকে 10 মিনিট রেস্ট দেওয়া হবে। 10 মিনিট রেস্টের পরে যারা পুরুষ ক্যান্ডিডেট যারা আছো, ছেলেরা তোমরা যারা আছো, তোমাদেরকে 10টা পুশ আপ দিতে হবে, 1 মিনিট সময় দেওয়া হবে। তারপর 2 মিনিট গ্যাপ দিয়ে 10টা সিট আপ দিতে হবে, আবার 2 মিনিট গ্যাপ দিয়ে 20টা উঠবস দিতে হবে, উঠক বৈঠক। আশা করি ছেলেরা বুঝতে পেরেছো। 1 মিনিট সময় দেওয়া হবে, 1 মিনিটের মধ্যে করতে হবে। তারপর হচ্ছে মেয়েরা কী করবে, 10টা সিট আপ, তোমাদের পুশ আপ নেই, 10টা সিট আপ দিতে হবে, 1.5 মিনিট সময় দেওয়া হয়েছে, 1 মিনিট 30 সেকেন্ড। দৌড়ের 10 মিনিট পরে, ঠিক আছে, দৌড়ের 10 মিনিট পরে তোমরা ওইভাবেই নিজেকে প্র্যাকটিস করবে। দৌড়ের পর 10 মিনিট গ্যাপ নিয়ে বাকি কাজ শুরু করে দেবে, ঠিক আছে। প্র্যাকটিস মেক পারফেক্ট, যত বেশি প্র্যাকটিস করবে তত পারফেকশন আসবে। তারপর 15টা স্কোয়াড দিতে হবে, উঠক বৈঠক 1 মিনিটের মধ্যে, ঠিক আছে, সিট আপের 2 মিনিট পরে। আশা করি বুঝতে পেরেছো। তো এখান থেকে হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, এটা পাস করলে হবে ফেজ 3, তৃতীয় ধাপে মেডিকেল এক্সামিনেশন। এখানে কী কী থাকছে এগুলি দেখে নেবে। মেডিকেল টার্ম, যারা প্যাথোলজিতে গেলে তোমাদেরকে এখানে কী কী টেস্টের কথা বলা হয়েছে এগুলি তোমরা চেক করে নিতে পারো। বা তারা ফেজ 3 এটা আর্মি থেকে করবে, তোমাদের কোনো দরকার নেই। তোমরা নিজেরা কেউ চেক করতে চাইলে এটা কী কী টেস্ট করাবে ওইখানে চেক করে নিতে পারো। যদি কারোর কোনো প্রবলেম থাকে সেটা সলভ করে নেবে, ঠিক আছে, এখানে এগুলো দেখে নেবে। তারপর হচ্ছে মোটামুটি যা দরকার ছিল বলে দিচ্ছে, হাউ টু অ্যাপ্লাই, অফিসিয়াল ওয়েবসাইট www.airforcerecruitment iafrecruitment.edcil.co.in, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তো বাকি ছোটো ছোটো ডিটেলস তোমাদের যা দরকার দেখে নেবে। এখানে তোমাদের জন্য হেল্প ডেস্ক নাম্বার দেওয়া হয়েছে, হেল্প ডেস্ক নাম্বার, কেউ চাইলে এখানে ফোন করে জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে। সকাল 9টা থেকে দুপুর 5টা পর্যন্ত। আর একটা ফোন নাম্বার আছে এখানে দেখো, এগুলি যদি কেউ হেল্প চাও কোনো রকম। তো আমার পক্ষ থেকে তোমাদের জন্য শুভকামনা। ভিডিও ভালো লাগলে লাইক করবে, যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। বেস্ট অফ লাক তোমাদের জন্য।